দেবে, অন্য কারো হাত দিয়ে হলে চলবে না, দরকার হলে উন্নয়ন হবে না। ঠিক আছে, এখন কেন বলতেছি এই যে একত্রে বসবাস করার শিল্প, ধরেন হিন্দু এবং মাইনরিটি যারা আছে তাদের সঙ্গে আমাদের কোনো দাঙ্গা হলো না, সেটা কি গণতন্ত্র? এটা গণতন্ত্র না। দাঙ্গা হলো না, এটা গণতন্ত্র না। গণতন্ত্র কোনটা? গণতন্ত্র হচ্ছে আপনার ঈদের দিন হিন্দুরা এসে পার্টিসিপেট করবে, আপনার সঙ্গে আনন্দ শেয়ার করবে, আপনি তাদের পূজায় গিয়ে আনন্দ শেয়ার করবেন। এইটা হচ্ছে একত্রে বসবাস করার শিল্প। দাঙ্গা হলো না, এটা কিন্তু খুব বেশি কিছু না, আমরা এটাকে বিরাট কিছু মনে করতেছি। ঠিক আছে, তারপর ধরেন আপনি আপনার ড্রাইভারকে অথবা আপনার কাজের বুয়াকে সামান্য কিছুতে একটা থাপ্পড় মারলেন বা বকাবকি করে থাপ্পড় মারলেন, এখানে কিন্তু গণতন্ত্র পয়েন্ট লস করলো, বুঝছেন? গণতন্ত্র কিছুটা পয়েন্ট লস করলো এখানে, এটা হওয়া চলবে না। এটা হচ্ছে একত্রে বসবাস করার শিল্প, এবং সর্বক্ষেত্রেই আপনাকে একটা সহনশীল, একটা টলারেন্ট অ্যাটিটিউড থাকতে হবে এবং অন্যের প্রতি সম্মান থাকতে হবে। একটা কথা বলেন তো আপনি আমাকে, যে আমাদের দেশটা স্বাধীন হলো আজকে অনেক বছর, প্রায় 50-56 বছর হয়ে গেল, 55 বছর হয়ে গেল। এই সময়ের মধ্যে আদৌ কি কখনো প্রকৃত যেটাকে আপনি গণতন্ত্র বলছেন, এই গণতন্ত্র কি কখনো ছিল? এক নম্বর। দ্বিতীয় প্রশ্নটা হলো আমার, যে তুলনামূলকভাবে যদি ধরি তাহলে কোন সময়টাকে আপনি অধিকতর গণতান্ত্রিক বলে মনে করেন? এই যে সুন্দর প্রশ্ন করছেন। নেভার ইন আওয়ার হিস্ট্রি গণতন্ত্র সঠিকভাবে চর্চা করা হয়েছে। দেখেন, আমরা বলি না যে 91 থেকে 2001 এটা একটা গণতান্ত্রিক সমাজ ছিল, এটা কি বলে যে মোটামুটি একটা গণতন্ত্র চর্চা হয়েছে, তাই না? খালেদা জিয়ার প্রথম টার্ম এবং শেখ হাসিনার প্রথম টার্ম, ঠিক না? দুই নেত্রী যে কথা বলতেন না, এইটা গণতন্ত্রের জন্য একটা বড় অন্তরায় ছিল। দুই নেত্রী কেন কথা বলবেন না? পৃথিবীর কোন দেশে অপোজিশন এবং সিটিং প্রাইম মিনিস্টার এবং অপোজিশন লিডার কথা বলে না? আমরা একেবারে সাপে নেউলে সম্পর্ক ছিল, এটা গণতন্ত্র? এটা তো গণতন্ত্র না, তাই না? আমি যে বললাম একত্রে বসবাস করার শিল্প, আপনাকে আমি বুঝবো, আপনি আমাকে বুঝবেন, ঠিক আছে? সবটা মিলে একটা সোসাইটি হবে। হ্যাঁ, দাঙ্গা হলো না, তারপরে কথা বলতে পারতেছি, তারপরে নির্বাচনে ভোটটা ঠিক মতো দিছি, এগুলি খুব বেশি গুরুত্বপূর্ণ না। এইটা একটা সামগ্রিক জীবন দর্শন এবং সব ক্ষেত্রে এটা মেনে চলতে হবে। আমার বাচ্চা যখন 18 বছর বয়স হয়ে গেল, তখন আমি তাকে আর শাসন করব না, এটাই গণতন্ত্র। ঠিক আছে, এটা ওয়েস্টে তাই হয়, ঠিক আছে? ফলে এই শুধুমাত্র নির্বাচনের মধ্যে গণসীমাবদ্ধ করা চলবে না, এইটা হলো গ্লোবালি অ্যাকসেপ্টেবল। আর একটা সঙ্গ, এটা আমি নিজে বানাইছি, আমাকে আবার পণ্ডিত হইবেন না, এটা আমি সেটা হচ্ছে ডেমোক্রেসি ইজ দ্য রুল অফ মেজরিটি উইথ দি কন্টেন্ট অফ মাইনরিটি। এইটা সংখ্যালঘিষ্ঠের মর্মবস্তুকে ধারণ করে সংখ্যাগরিষ্ঠের শাসন, এটা আমি বানিয়েছি। আচ্ছা, এবং এইটা এই যে আমরা সংখ্যালঘিষ্ঠের মর্মবস্তুকে ধারণ করছি কিনা, এটা অনেক বড় ব্যাপার কিন্তু। হ্যাঁ, আমি 151 সিট পেয়ে গেছি, আমি মেজরিটি হয়ে আমি সরকার গঠন করছি, তার মানে হয়ে গেল যে মানে এইটা মানে ওই যে উইনার টেক্স অল, মানে আমি যেহেতু পাবলিক আমাকে ভোট দিছে, আর যদি 2/3 মেজরিটি পাই তাহলে তো মাথায় খারাপ হয়ে যায়। আপনারা তো দেখছেন, আপনি 2001-এ যখন 4 দলীয় জোট 2/3 মেজরিটি পেল, মাথা খারাপ হয়ে গেল, যা খুশি তাই। আবার 2009-এ যখন আওয়ামী লীগ মানে 2/3 মেজরিটি পাইল, তখন ওই যে সব এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করো, তো এইটা করো সেইটা করো, সব হয়, তাই না? তো ফলে সংখ্যালঘিষ্ঠের মর্মবস্তুকে ধারণ করতে হবে। হ্যাঁ, এবং আপনি যেটা বললেন যে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে যে চিন্তার ঐক্য, হ্যাঁ দেখেন, পয়েন্ট অফ ডিফারেন্স ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি। হ্যাঁ, এটা ঠিক আছে, পয়েন্ট অফ ডিফারেন্স থাকবেই, তার মানে সোসাইটি আগাবে কীভাবে? সোসাইটির যদি দ্বন্দ্ব না থাকে, ডায়ালেকটিক্স ইজ দি ডিনামিক্স অফ সোসাইটি, ডায়ালেকটিক্স থাকবে, সোসাইটি ডাইনামিক হয়ে যাবে। তো ফলে পয়েন্ট অফ ডিফারেন্স থাকবে, কিন্তু এইটা যে বহির্মূলক হয়ে যাচ্ছে, চরম অ্যান্টাগনিস্টিক হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের জন্য দুঃসংবাদ। ফলে আপনাকে এই দর্শনটাকে যদি আমরা, গণতন্ত্রটাকে যদি আমরা সামগ্রিক জীবন দর্শন হিসেবে নেই, শুধু ভোটের মধ্যে সীমাবদ্ধ না রাখি, তাইলে কিন্তু আমাদের সোসাইটিটা একটা
মানে সত্যিকারের অর্থে একটা গণতন্ত্রের রূপ। আচ্ছা, হ্যাঁ জি বলেন। দেখেন, এই কথা আসলো আমাদের কতগুলি ভুল ধারণা আমি একটু বলি। যেমন শিক্ষা, না শিক্ষা জ্ঞান এসব আমাদের এখানে কি হয়, একটা ছেলে যখন মাস্টার্স ডিগ্রি পাশ করে, মাস্টার্স নিয়ে নেয়, তখন হয়ে যায় কি সে কি বলে যে সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করছে, তাই না? সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করছে। এটা একেবারেই ভুল। মাস্টার্স ডিগ্রি অর্জন করলো মানে সে জ্ঞানের রাজ্যে প্রবেশ করার ব্যাকরণ শিখলো। আচ্ছা, সে গ্রামারটা শিখলো যে কীভাবে জ্ঞান মানে লেখাপড়া করতে হবে। যা করছে এটা লেখাপড়া না, ঠিক আছে? তো ফলে আমরা ওইখানে সীমাবদ্ধ হয়ে যাচ্ছি। মাস্টার্স মানে সে বিরাট কিছু আর কি। হ্যাঁ, এটা গেল একটা। তার মানে আপনি বলতে চাচ্ছেন জ্ঞানটা আসলে যতটা না ক্লাসরুমে, তার চেয়ে বেশি ক্লাসরুমের বাইরে। হ্যাঁ, ইনফর্মাল নলেজ হচ্ছে ফর্মাল নলেজের চেয়ে অনেক, এর ব্যাপ্তি অনেক বেশি, এর প্রভাবও অনেক বেশি, ঠিক আছে? আমরা যেটা করি সেটা হচ্ছে শিক্ষাটাকে আমরা এইটাকে আমরা করে ফেলছি জীবিকা ধর্ম, ঠিক আছে? যে মাস্টার্স নিব, মাস্টার্স করবো, তখন একটা ভালো চাকরি হবে, এই হবে সেই হবে। কিন্তু শিক্ষার আসল উদ্দেশ্যটা হচ্ছে আত্মার উন্নয়ন, ডেভেলপমেন্ট অফ সোল অলসো। আপনি শুধু শরীরের উন্নয়ন করলে হবে না, যে বেতন ভালো পাবো, ভালো খাবো, শরীর ভালো থাকবে, না, শরীরের সাথে আত্মাটারও উন্নয়ন করাইতে হবে। এবং যে শিক্ষা জীবনের গভীরতম প্রদেশে প্রবেশ করানোর জন্য উৎসাহিত করেন নিজেকে, সেটা কোনো শিক্ষা না। আপনি যদি জীবনের গভীরতম প্রদেশে, এই যে আপনার সন্ত্রাস যে হয় না, এই যে দাঙ্গা হয়, হয়, এটা কেন হয়? যারা করে তারা জীবনের গভীরতম প্রদেশে প্রবেশ করতে পারে নাই, ঠিক আছে? তারা জীবনকে সুপারফিশিয়ালি দেখছে। আপনি যখন নিটশে পড়বেন, আপনি যখন বালজাক পড়বেন, আপনি যখন দস্তয়েভস্কি পড়বেন, তখন মনে হবে না যে আচ্ছা জীবনটা অন্যরকম, আমি যে জীবন দেখতেছি এটা এরকম না, জীবনটা এরকম না। তো ওই ফিলসফিক্যাল, ওই দার্শনিক বোধটা তো আপনার মধ্যে থাকতে হবে, তাই না? তা না হলে শুধু মাস্টার্স নিয়ে নিলাম, একটা ভালো চাকরি করতেছে, আমি শিক্ষিত, এটা ঠিক না। শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত টু ডেভেলপ আওয়ার সোল অলসো, আমাদের আত্মার উন্নয়নের জন্য শিক্ষাটা জরুরি। কিন্তু এখানে এটা হয় না, আমাদের এখানে এ ধরনের হয় না, ওয়েস্টে হয়। এবং আমাদের শিক্ষায় ছাত্রছাত্রীদের অ্যানালিটিক্যাল পাওয়ার, থিঙ্কিং এবিলিটি, থট প্রসেস, এগুলিকে শুদ্ধ করার, এগুলিকে পজিটিভ করার কোনো উদ্যোগও নাই। হ্যাঁ, কতগুলি মুখস্থ বিদ্যার মধ্যে আসি আমরা। জিপিএ 5 পাইছে, বিরাট কিছু। হ্যাঁ, জিপিএ 5 বললেন, জিপিএ 5 আর বললেন না আমার মেয়েটা জিপিএ 5 পায়, বিরাট কিছু হয়ে গেছে আর কি। আচ্ছা, এখানে যেহেতু ওই যে আমার মেয়েটা বললেন না, এইটা এখানে আরেকটু আসি। সেইটা হচ্ছে সংস্কৃতি, না? আমাদের দেশের সংস্কৃতির সম্পর্কে ভুল ধারণা চালু আছে। সেটা হচ্ছে মা বলতেছে যে আমার মেয়েটা গান গায়, আমার মেয়েটা নাচে, আমার মেয়েটা আবৃত্তি করে, আমার মেয়েটা খুব কালচার্ড, ঠিক আছে? এই যেগুলি গুণ বলা হলো, এইটা সংস্কৃতির খুবই নগণ্য একটা পার্ট, ঠিক আছে? সংস্কৃতি হচ্ছে এই যে আমরা স্ট্রাগল করতেছি বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য, এই স্ট্রাগল করতে গিয়ে আমরা যা যা করতেছি সেইটার গড় প্রকাশ হচ্ছে সংস্কৃতি, ঠিক আছে? এই স্ট্রাগল করতে গিয়ে আমরা কীভাবে খাচ্ছি, কীভাবে পড়ছি, কীভাবে কথা বলছি, কীভাবে আমাদের বিহেভিয়ারাল প্যাটার্ন গঠিত হচ্ছে, আমাদের সামাজিক ব্যবহার কীভাবে গঠিত হচ্ছে, এই সবটা মিলাই কিন্তু সংস্কৃতি। এইটা হারমোনিয়াম আর তবলা না, ঠিক আছে? আমরা হারমোনিয়াম তবলাকে যদি সংস্কৃতি বলি, এখানে সীমাবদ্ধ করে ফেলি, তাহলে কিন্তু এটা হইল না, ঠিক আছে? এইটা হচ্ছে একটা জনগোষ্ঠী কিভাবে স্ট্রাগল করছে, কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া অথবা টিকে থাকার জন্য স্ট্রাগল করতেছে। এই স্ট্রাগল করতে গিয়ে সে কী ধরনের মানে আচরণ করতেছে, এইটার গড় প্রকাশ হচ্ছে ওই জনগোষ্ঠীর সংস্কৃতি, ঠিক আছে? তো এইটা আমরা হারমোনিয়াম তবলার মধ্যে সীমাবদ্ধ করলে চলবে না। আমি ওই শিক্ষা এবং সংস্কৃতি নিয়ে একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, একটু কথা বলতে চাই, একটু বুঝতে চাই আর কি, যে শিক্ষার যে কথাটা বললেন, যে আমাদের যে ক্লাসরুমের যে শিক্ষা, এটা হলো আসলে শিক্ষার ব্যাকরণটা শেখা। বাকি এই শিক্ষাটা হলো আমাদের জীবন আচরণে, আমাদের চিন্তা ভাবনা, আমাদের মানে কথাবার্তায়। কারণ আমার প্রশ্ন হলো যে ব্যাকরণটার মধ্যে যদি আমি নিয়মিত প্রতিবন্ধকতা তৈরি করি, নিয়মিত বিভ্রান্তি তৈরি করি, যেমন ধরেন
মানে সরকার এলো সরকার গেল, সরকার আসার সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থার কারিকুলামও চেঞ্জ হলো। তো এটাকে আপনি কিভাবে দেখবেন? মানে শিক্ষার কারিকুলাম কেন এত দ্রুত, ব্যাকরণের যে নিয়মটা সেটাই বা কেন এত দ্রুত দ্রুত 5-10 বছর পর পর চেঞ্জ হবে? এটা কি নিয়ম আসলে? কেন হবে এটা? কেন এটা নিয়ম হবে? কি কারণে? আপনার ধরেন যে উন্নত দেশে, ধরেন যে ব্রিটেনে লেবার পার্টি থাক বা কনজারভেটিভ থাক, আমেরিকাতে রিপাবলিক থাক বা ডেমোক্রেট থাক, স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা কি কোনো মিনিমাম কোনো পরিবর্তন আসে? মিনিমাম কিছু যোগ হয়। যেমন ধরেন এই যে বাজেট দিল না, তখন ইকোনমিক্সে একটা অধ্যায় যোগ হবে যে এইবারের বাজেটটা কি হইল, কিন্তু বেসিক যে সিলেবাস যেটা আর কি, হ্যাঁ, সেই সিলেবাস তো পরিবর্তন করার কোনো বরং ওইটাকে ইমপ্রুভ করার চেষ্টা হয়। যে মেথোডোলজিতে আমরা পড়াচ্ছি, যেভাবে পরীক্ষা নিচ্ছি, সেটা ঠিক, সেটাকে আরও উন্নত করা যায় কি না। যেমন ধরেন একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো যে মানে পরীক্ষা পদ্ধতি আপনার ঠিক করে দেয় লার্নিং মেথডটা কি হবে। ঠিক আছে, আপনি যেভাবে পরীক্ষা নেবেন আপনি তো পড়াবেনও সেভাবে, তাই না? আমাদের পরীক্ষা পদ্ধতি তো ত্রুটিপূর্ণ হওয়ার কারণে লার্নিং মেথডটা ত্রুটিপূর্ণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি মানে পরীক্ষা নিচ্ছেন যে স্বাধীনতার কি বলে যে ওই সিভিক্স সাবজেক্টে আপনি প্রশ্ন রাখতেছেন স্বাধীনতার প্রকৃত ঘোষককে। ঠিক আছে, তাইলে আপনার লার্নিং মেথড তো ওইভাবেই যাবে, তাই না? আপনাকে তো শেখানো হবে যে এই জিয়াউর রহমান অথবা বঙ্গবন্ধু, তাই না? আপনি প্রশ্ন করতেছেন যে কি বলে যে আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রধান ব্যক্তিকে, অথবা কি বলে একটা রাজনৈতিক দল সম্পর্কে বা আমাদের বিভিন্ন দিবস সম্পর্কে একটা প্রশ্ন করতেছেন। হ্যাঁ, তো যে ওই দিবস সম্পর্কে যে প্রশ্নটা করবেন সেইটা তো লার্নিং মেথড থাকতে হবে, তাহলে সে উত্তর দেবে কীভাবে? তো ফলে আমরা এই যে কারিকুলাম সাজাচ্ছি এইটা হচ্ছে প্রত্যেকটা সরকার তাদের নিজস্ব আইডিওলজি বলেন, নিজস্ব এজেন্ডা বলেন, নিজস্ব স্বার্থ বলেন, সেইটাকে দেখেন। আমি একটা বলি, 91-এ আপনার দেখবেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল জিততেছিল। 91, 92, 93-তে ছাত্রদল জিততেছিল কিন্তু সমানে। তখন আমি একটা লিখছিলাম জায়গা দিনে, ছাত্রদলের বিজয় রহস্য। ছাত্রদলের বিজয় রহস্য হচ্ছে যে কিছু সুরাইয়া খানম থেকে শুরু করে এমাদুদ্দিন আহমেদ সাহেব শুরু করে তারা সিভিক্স বই, পৌরনীতির বই যা লিখছেন সব হচ্ছে বিএনপি ঘরানার জিনিস। ঠিক আছে, কি বলে যে শেখ মুজিবুর রহমান ছিল ভারতের সেবাদাস ইত্যাদি, জিয়াউর রহমান 7ই নভেম্বরের মধ্য দিয়ে একটা জাতীয় ঐক্য গড়ে তুলছে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ইত্যাদি। তো একটা কলেজে ওই বইগুলো ক্লাসে পড়ানো হচ্ছে। ঠিক আছে, তো একটা কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র যখন সিভিক্স বইতে পড়তেছে যে বঙ্গবন্ধু হচ্ছে আপনার ভারতের দালাল না, মানে ভারতের সেবাদাস, আর জিয়াউর রহমান হচ্ছে প্রকৃত স্বাধীন, প্রকৃত সার্বভৌমত্ব দিয়ে, তাহলে সে কোথায় ভোট দিবে? সে ছাত্রদলকে ভোট দিবে, তাই না? তাইলে আপনার কারিকুলামটাও কিন্তু দেশের রাজনীতির উপর প্রভাব ফেলতেছে। ঠিক আছে, তো এগুলি তো এইটা তো এগুলো তো দেশপ্রেম না আসলে, এগুলি দেশপ্রেম না, এগুলি দলপ্রেম, হ্যাঁ, এগুলি গোষ্ঠীপ্রেম, হ্যাঁ, ইত্যাদি। তাহলে আপনি যে কথাটা বললেন যে এই যে দেশপ্রেমের কথাটা, তাহলে দেশপ্রেমটাই বা কি? এটা কি খালি মাটির প্রতি প্রেম? দেশটা কি আসলে, দেশের সংজ্ঞাটা আপনি কিভাবে দেবেন? শুনেন, দেশপ্রেম আমাদের এখানে যেটা বলা হয়, ওই কোন একটা গান আছে আর কি, যে দেশদ্রোহীর কণ্ঠে শোনো ওই দেশপ্রেমের গান। ঠিক আছে, তো এখন দেশপ্রেম বলতে আমরা সাধারণত যেটা বোঝানো হয় সেটা হচ্ছে সেনাবাহিনী হচ্ছে দেশপ্রেমিক।